জয়ন্ত অধিকারীর লেখা গল্প কবর তার দ্বিতীয় বা শেষ পর্ব নিয়ে। সকালে একটা গাড়ি আসে, সেখান থেকে নেমে আসে শহরের এক ভদ্রলোক। বাচ্চা মেয়েটিকে ভালো করে দেখে হাতে নিয়ে উল্টে পাল্টে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, এসে কিছু টাকা দিয়ে নিয়ে চলে যায় মেয়েটিকে। গাড়ির শব্দ মিলিয়ে যেতেই আলু থালু বেশে ঘরের দরজা খুলে বেরিয়ে আসে শচীনের মা। চেঁচিয়ে ওঠে, কোথায় কোথায় আমার মেয়ে? এনে দাও আমার ওর কাছে। শচীনের বাবার কাছে গিয়ে ওর সামনে অনুনয় করে পায়ের কাছে পড়ে বলতে থাকে, ওগো আমার মেয়েকে এনে দাও, ও যে তোমারও সন্তান, আমাদের শচীনের মতো। বাবা পা দিয়ে মায়ের পেটে দোপরে মারি জোরে জোরে। ওই পেট থেকে তোর মেয়ে হয়েছে তাই না? ওই পেট আমি কেটে ফেলবো। প্রচণ্ড ব্যথায় কোকিয়ে ওঠে মা, তবুও কোনো রকমে হাত জড়ো করে দাদুর কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমার মেয়েটাকে। কথা শেষ হওয়ার আগেই দিদা মায়ের মাথার চুল ধরে হিড় করে টেনে নিয়ে যায় মাকে। সামনের উঠোনে জোরে ছুঁড়ে ফেলে দেয় মাকে। চেঁচিয়ে ওঠে, নীল জন্ম দেওয়ার সময় মনে ছিল না তোর? মুখ পুরি আমার ছেলের ঘরে মেয়ের জন্ম দিয়েছিস তুই? তো সাহস হয় কি করে? এ আমার ছেলের কাজ হতেই পারে না। বল বল রে শয়তানি, তুই কোন মরদের সাথে ফষ্টি নষ্টি করে এসেছিস? কার পাপ তোর পেটে ছিল? আমার ছেলে 7 রাজার ধন, মানিক আমার। আমার এমন শেখ ঠাকুরের মতো ছেলেটা একটু ভোলা ভালা, কাজ নিয়ে মাঝে মাঝে শহরে যেত। সেই সময় কি কার সাথে শুয়েছিস? কার পাপের শাস্তি আমাদের দিয়েছিস তুই? মাকে মারতে থাকতো দিদা এলো পাথারি ভাবে। একটু পরে মাকে ছেড়ে ভেতরে চলে যায় দিদা। ভেতর থেকে বেরিয়ে আসে হাতে একটা পোড়া কাঠ নিয়ে। সেটা দিয়ে আবার পাগলের মতো ঝুঁকিয়ে পড়ে মায়ের উপরে। শচীন থামাতে যায়, ওর পিঠে এসে পড়ে কয়েকটা ঘা। প্রথমে মা চুপ করে মাটির ওপর হয়ে পড়ে কাঁদছিল। প্রতিটা মারের সাথে সাথে কেঁপে উঠেছিল মায়ের শরীর। মায়ের পেটের নিচ থেকে বেরোতে শুরু করে রক্ত। রুক্ষ শুষ্ক মাটি ভিজে যেতে থাকে রক্তে। হঠাৎ মা মুখ ঘুরিয়ে তাকায় দিদার দিকে। সেই দৃষ্টিতে এমন একটা কিছু ছিল, ভয়ে দিদা ছেড়ে দেয় মাকে। বাবার কাছে গিয়ে কিছু বলে দিদা। বাবা দৌড়ে আসে মায়ের সামনে। মায়ের পাশে বসে 2 গালে প্রচন্ড জোরে জোরে 4 থাপ্পড় মেরে বলতে থাকে, নিজে দোষ করবি, অন্যের সাথে কি না কি করে বেড়াইছিস? কান্না কার পাপ নিজের পেটের ভেতরে রেখেছিস আর এখন চোখ রাগাচ্ছিস? সাহস তো তোর খুব, তাই না? খুব সাহস। তারা ব্যবস্থা করছে। বাবা মোটা একটা দড়ি জোগাড় করে এনে মাকে বেঁধে ফেলে। টানতে টানতে নিয়ে যায় মাকে গ্রামের এক প্রান্তে। সেখানে একটা মোটা গাছের গুঁড়ির সাথে মাকে ভালো করে বেঁধে লাঠি দিয়ে পেটাতে থাকে বাবা। গ্রামের বাকি লোকজন চলে আসে সেখানে। লোকজন কেউ বাবাকে থামানোর চেষ্টা করেনি সেদিন। নিজেদের মধ্যে বরং বলা বলি করেছিল, একদম ঠিক করেছে, মেয়ের জন্ম দেওয়া যে কি বিশাল বড় অন্যায়, দেখো পুরো গ্রামের লোকজন, মেয়ের জন্মদিনে মার খেতে হবে। মেয়েগুলো হচ্ছে নরকের দ্বার, আর ছেলেরা হচ্ছে সব এক একটা হীরের টুকরো। শচীন কিছুই বুঝতে পারে না, সবাই মাকে কেন মারছে। ও মায়ের কাছে যেতে চায়, জড়িয়ে ধরতে চায়, কিন্তু দাদু শক্ত করে ধরে রেখেছিল ওর হাত। মা হঠাৎ চেঁচিয়ে ওঠে, তুই নিজেকে মরদ বলিস? নিজের বউকে এইভাবে সবার সামনে পেটাচ্ছিস? খুব মরদ হয়েছিস তাই না? আমার লজ্জা হচ্ছে তোমাকে আমার স্বামী বলতে। এইরকম স্বামীর জন্য আমি কখনো ব্রত পালন করতাম? তোমার কথা ভেবে, তোমার মঙ্গল কামনায় আমি পুজো করতাম? একতলা থুতু ছিটিয়ে দেয় মা বাবার দিকে। রক্তচক্ষু করে বাবা দৌড়ে আসে মায়ের সামনে, গলার টিপে ধরে মায়ের। সবার সামনে চেঁচিয়ে ওঠে, খুব বড় বড় কথা বলছিস যে তুই? কে শিখিয়েছে তোর নাগর? এসে দাঁড়া, মুখ বন্ধ করছি আমি। একটা মশাল জ্বালিয়ে আনে বাবা কোথা থেকে। মায়ের কাপড়ে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পুড়ে যাচ্ছিল মা জীবন্ত অবস্থায় সবার সামনে। প্রচণ্ড গরমে চামড়া পোড়ার পুটু গন্ধে দাঁড়ানো যাচ্ছিল না সামনে, তাকানো যাচ্ছিল না মায়ের জ্বলতে থাকা শরীরের দিকে। ওই অবস্থায় মা চেঁচিয়ে ওঠে, আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামে, আশেপাশের প্রতিটা গ্রামে তোরা সবাই এক সময় মরবি। কোনো স্ত্রী, কোনো মেয়ে পাবি না তোদের সুখের জন্য। তোরা যে মেয়েকে বেঁচে দিলি, যে মাকে জ্বালিয়ে দিলি, আজ সেই মা, সেই মেয়ে তোদের মুখের ওপরে বলছি, সবাই তোরা শেষ হয়ে যাবি। অভিশাপ দিচ্ছি আমি। চোখের সামনে পড়তে দেখে নিজের মাকে শচীন। দেখে এই গায়ের চামড়া গলে গলে পড়তে। মাংস পোড়ার গন্ধে আর পারে না সামলাতে নিজেকে।
অজ্ঞান হয়ে গিয়েছিল। আগে থেকেই মেয়েদের জন্ম নিয়ে গ্রামে একটা ভয়ের পরিবেশ ছিল। মায়ের মৃত্যুর পরে সেটাই যেন অলিখিত এক নিয়ম হয়ে দাঁড়ায় পুরো গ্রামে। আশেপাশের আরও অনেকগুলো গ্রামের মধ্যে বাচ্চা জন্মাবার আগে গর্ভবতী মায়েরা অনেক দূরে গিয়ে ডাক্তার দেখিয়ে নির্ধারণ করত পেটের ভেতরে বড় হয়ে ওঠা বাচ্চাটা ছেলে না মেয়ে। যদি ছেলে হয় সুখী আনন্দে ফিরে আসতো ওরা, আর মেয়ে থাকলে উপরে টেনে ছুঁড়ে ফেলতো সেই ভ্রূণকে। সব পরিবারের ওই পরীক্ষা নিরীক্ষা করার ছিল না আর্থিক সঙ্গতি, তারা ভাগ্যের ওপর ছেড়ে দিত নিজেদের। কোনো পরিবারে মেয়ে জন্মালে পুরো গ্রাম থেকে তাদেরকে করে দেওয়া হতো এক ঘরে বা তাড়িয়ে দেওয়া হতো গ্রামের বাইরে। ধীরে ধীরে পুরো গ্রাম থেকে মুছে যেতে থাকে মেয়েদের হাসির আওয়াজ। বিবাহযোগ্য মেয়েদের না পেয়ে গ্রামের ছেলেরা আসে পাশের গ্রামের দিকে তাকায়। সেসব জায়গাতেও একই অবস্থা, ওরা নিজেদের ডুবিয়ে দেয় নেশার মধ্যে। ঘোর বিষণ্ণতার কালো ছায়া নেমে আসে গ্রামের ওপরে। অবিবাহিত যুবক পুরুষদের কবল থেকে মুক্তি পেল না গবাদি পশুরাও। শচীন চোখ মুখে মুছে ধীরে ধীরে মাথা উঁচু করে সোজা হয়ে তাকায় সবার দিকে। সবাই তাকিয়ে ওর দিকে। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। একটু দূরে একটা গাছের দিকে আঙুল দিয়ে দেখিয়ে চেঁচিয়ে ওঠে শচীন, মনে আছে? মনে আছে ওই গাছটা? ওই গাছের সাথে বেঁধে আমার মাকে পোড়ানো হয়েছিল। বাবা, বাবা, মনে আছে তোমার? কি অপরাধ ছিল আমার মায়ের! মেয়ের জন্ম দিয়েছে বলে হয়ে পুড়িয়ে মারলে, আর আমার বোনটাকে বেঁচে দিয়েছ তুমি। বেঁচে দিতে পারলে? বাবা হয়ে কি করে পারলে নিজের সন্তানের সাথে এই অন্যায় করতে? আর মনে আছে তোমার, তোমাদের সবাইয়ের মনে আছে কি হয়েছিল সেদিন? যারা চুপচাপ ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে সেদিন? মা সেদিন অভিশাপ দিয়েছিল সবাইয়ের ওপরে। তোমাদের এই অন্যায়ের জন্য আজ আমাদের এই অবস্থা। আজ আমাদের গ্রামে নেই কোনো মেয়ে। আশেপাশের কোনো জায়গা থেকে কেউ আমাদের গ্রামের ছেলেদের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায় না। কেন? কেউ জেনে শুনে তার মেয়েদের বিপদের মুখে ফেলে দিতে চায় না। চায় না তাদের মেয়েরা এখানে এসে বিয়ে করে মরে যায়। বেশ করে তারা। আমরা কি মানুষ? কিসের এত গুমর আমাদের? আমরা ছেলেরা হীরের টুকরো, আর মেয়েরা ওরা কি? ওরা হলো সেই মানুষ যারা সেই হীরেকে যত্ন করে রাখবে নিজের কাছে, আদরে ভালোবাসায় ভরিয়ে দেবে জীবন। এই সমাজ সংসার সব অসার যতক্ষণ না নারী আর পুরুষ একসাথে মিলিত হয়ে কিছু করছে। যেরকম সংসারে দরকার পুরুষের, তার থেকেও বেশি দরকার মেয়ের, নারীর, এই সংসারকে সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য। তোমাদের অন্ধবিশ্বাস, কুসংস্কার, এই সব কিছুই দায়ী আমাদের এই অবস্থার জন্য। তবে দেরি হয়নি এখনো। আমরা আমাদের করা ভুলগুলো সংশোধন করে নিজেদের মানসিকতা পরিবর্তন করার চেষ্টা করি। আমরা তো আমাদের সময় পার করে এসেছি, কিন্তু যারা এখনো ছোট তাদের জন্য আমরা এগিয়ে আসি, ওদের জীবন একটু ভালো করার চেষ্টা করি। বয়স্করা রে রে করে তেড়ে আসে, যেমন ছিল তোর মা ঠিক তেমনি তুই। মার ওটাকে, মেরে ফেল। সচিনের সামনে সে রুখে দাঁড়ায় ওর বয়সে আজ ছেলেরা। ওদের সবাইকে একসাথে দেখে বাকি বয়স্করা, গ্রামবাসীরা ভয়ে সরে আসে। আর্ধেক ভিড়ের মধ্যে থেকে বলে ওঠে, খুব কঠিন এই পথ, অনেক দেরি হয়ে গেছে। কেউ আজ আমাদের বিশ্বাস করে না, তবে আমাদের হার মানলে চলবে না। আজ আমাদের এই আশেপাশের গ্রামে প্রত্যেক 1000 ছেলের জন্য রয়েছে মাত্র 550 মেয়ে। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, হাতে হাত মিলিয়ে। যেখানেই কোনো মায়ের উপরে এরকম অত্যাচার হচ্ছে, কোনো মেয়েকে জন্মের আগে মেরে ফেলার চক্রান্ত চলছে, সেখানে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে আবার, না হলে সত্যি আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ি, ডেকে আনি নিজেদের মৃত্যু। হার দিকে এগিয়ে আসে সচিনের দিকে, ওর কাঁধে হাত রেখে বলে ওঠে, যদি পারিনি ছোট ছিলাম আমরা অনেকেই, কিন্তু আর না। এভাবেই সবার আশীর্বাদ কুড়িয়ে কাকিমার অভিশাপ থেকে হয়তো মুক্ত হব আমরা। সত্য ঘটনার উপরে লেখা তেলেঙ্গানার ওয়াঙ্গারাল গ্রামে আজকে দিনে এই অবস্থা চলছে, যেখানে মেয়েদের জন্মের আগে মেরে দেওয়া হচ্ছে বা বিক্রি করে দেওয়া হচ্ছে। মেয়ের জন্ম যে দিচ্ছে সেই মাকে মারা হচ্ছে ফিরিয়ে। আমরা অধিকাংশরাই শহরে বা শহরের আশেপাশে থাকি বলে হয়তো এই ঘটনাগুলো জানতে পারি না। তবে দেশের বিভিন্ন প্রান্তে সেক্স রেশিও খুব খারাপ। এটাই চলতে থাকলে পুরো মনুষ্য জগৎ ধীরে ধীরে অবলুপ্তির পথে হাঁটবে। সতর্ক হতে হবে সবাইকে, সচেতন করতে হবে। এখন হয়তো খুব দেরি হয়নি। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্ত অধিকারীর লেখা গল্প কবর। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।